ঢাকা বোর্ড 2026-এর 5 নাম্বার অষ্টম অধ্যায় থেকে এই সিকিউটা হয়েছিল। ক নাম্বারটা খুবই পরিচিত, কি বলছে? প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ। তো সবার আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এটা আমাদের একটা বৃত্ত, এটা ধরলাম তার কেন্দ্র। একটা দাগ দিয়ে এটা আমি অর্ধেক তৈরি করি। একটা ব্যাস অঙ্কন করলাম, তাহলে অবশ্যই এইটুকু আমাদের বৃত্তের অর্ধেক, এটুকু আমাদের বৃত্তের অর্ধেক। এখানে একটা কোণ অঙ্কন করি, যেহেতু বলছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেকটার মধ্যে অঙ্কিত একটা কোণ, এই যেটা অঙ্কন করলাম। ঠিক আছে, আমাদের প্রমাণ করে দেখাইতে হইব এটা এক সমকোণ। একটু নামকরণ করি, ধরো এটার নাম দিয়ে দিলাম আমি এ, এটার নাম দিয়ে দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম সি, এটার নাম হইতেছে আমাদের ও। একটু বলি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, নির্বাচন না কিন্তু নির্বাচন, বিশেষ নির্বাচন। প্রশ্ন থেকেই বলা যায়, তারা যা বলছে ওগুলোই বলবো। মনে করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ব্যাস, এসি ব্যাস এবং এভিসি, এভিসি অর্ধবৃত্তস্থ কোণ, মানে অর্ধেকটা বৃত্তের মধ্যে অঙ্কিত একটা কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান করতে হবে যে, সমান করতে হবে যে এই যে আমাদের এভিসি যে নামটা লিখছি, যে কোণটা দেখাইছি, এটা সমান কি কত? এক সমকোণ, এক সমকোণ। একটু অঙ্কন করি, ভি যেই পাশে আছে তার বিপরীত পাশে এখানে একটা বিন্দু আমরা ডি নেই, এখানে একটা বিন্দু ডি নিলাম। তো এইটুকু অঙ্কনে বলি, অঙ্কন আমাদের ত্রিভুজের নাম কি? এবিসি না? তো লেখো এবিসি ত্রিভুজের, ত্রিভুজের যে পাশে বি অবস্থিত তার বিপরীত পাশে, তার বিপরীত পাশে, বিপরীত পাশে একটি বিন্দু ডি নেই, একটি বিন্দু ডি নেই, নেওয়া হয়েছে। এবার আমাদের প্রমাণের পার্ট লিখতেছি আমরা, প্রমাণ। ঠিক আছে, প্রমাণের কথা যদি বলি, দেখো এই চ্যাপ্টার নাম কি? এই যে নিচে যেই চাপটা আছে এডিসি ফিক্সড। শুধু যদি এসি বলতাম উপরেরটা হইতে পারে নিচেরটা হইতে পারে, এজন্য আমরা ডি বিন্দুটা নিচে, যাতে আমি বলতে পারি এক্সাক্ট ভাবে আমি নিচের চাপটারে বুঝাইতেছি। চাপ এডিসি, তো লিখতেছি একই চাপ, একই চাপ এডিসি এর উপর অবস্থিত, এর উপর অবস্থিত। এটিকে একটা বৃত্তস্থ কোণ না এবিসি, তো এটি লিখি অবস্থিত বৃত্তস্থ কোণ, কোণের নাম কি? এবিসি সমান, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, পড়ছি না? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো উল্টায় বললে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। আমাদের এই যে এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তো আমরা লিখছি বৃত্তস্থ কোণ এবিসি হাফ, অর্ধেক মানে হাফ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি? এই যেটা না, এই চাপের উপর অবস্থিত কেন্দ্রে কোণ কি? এটাই উৎপন্ন করছে না, এ ও সি। তো লেখা দেবে ও সি, এ ও সি। তারপরে কিন্তু খেয়াল দাও, এওসি কিন্তু একটা সরল রেখা, মানে সরল কোণ। এওসি একটা কি? সরল কোণ। তো এটাই লিখতেছি কিন্তু সরল কোণ, সরল কোণ এওসি সমান কয় সমকোণ? দুই সমকোণ, দুই সমকোণ। এক সরল কোণে দুই সমকোণ হয়, তো এটাই লিখছি। এখন এইখানে যদি মানটা একটু বসাই দেই, এই যে এখানে মানটা বসাবো, সুতরাং এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কত? দুই সমকোণ, দুই সমকোণ, উপরের দুই নিচের দুই কাটা। তো ফাইনালি আমরা কি জানলাম? এবিসি সমান এক
সমকোণ। বিষয় কি ক্লিয়ার? এটাই কি প্রমাণ করা দরকার ছিল না? এবিসি এক সমকোণ, তো না হইল এক সমকোণ, লেখা তো প্রমাণিত, শেষ ঘটনা, আমরা দেখাইতে পারছি। এরপরে যদি আমি পরেরটার দিকে তাকাই, 1 নং হতে প্রমাণ করো যে, 1 নং হতে যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে 1 নং উদ্দীপকটি একটু পড়া নেই, এইগুলার আর আমাদের প্রয়োজন নাই, এটার কাজ শেষ। আশা রাখি বুঝছো। 1 নং একটু লম্বা কথা দেওয়া আছে, তো একটু সাবধানে পড়ে সবার প্রথমে চিত্রটা আঁকার ট্রাই করি, তারপর বাকি অংশ আগে। কি বলছে আমাদের এখানে? ও কেন্দ্রবিষ্ট বৃত্তের বহিস্থ পি বিন্দু হতে, তাহলে ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত আছে, খ নম্বরের জন্য আমরা একটা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত প্রথমে আঁকি। এটা ধরলাম আমাদের ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, ঠিক আছে, কেন্দ্র ও দিয়ে দিলাম, এটা আমাদের ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত। বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে, বৃত্তের বাইরে একটা বিন্দু পি আছে, তো এখানে একটা বিন্দু আমরা পিও নিয়ে নিলাম, যে এই বিন্দুটা হইতেছে পি। পি কিউ এবং পি আর হইব, কিউ তো হইব না, পি আর, পি আর, হ্যাঁ ঠিক আছে। পি কিউ পি আর দুইটি স্পর্শক, তাহলে এটা থেকে বৃত্তের উপর তোমার দুইটি স্পর্শক আঁকতে হইব। স্পর্শক হইছে এমন একটা সরল রেখা যা বৃত্তের জাস্ট একটা বিন্দু দিয়া যায়, এই যে এরকম একটা কিছু, ঠিক আছে। নাম কি? পি কিউ, তাহলে এটার নাম তুমি কিউ দিয়ে দাও। আর এটার নাম হচ্ছে পি আর, তাহলে এখানে আমরা একটা পি আর অঙ্কন করি, পি আর, এটার নাম দিয়ে দিলাম আমরা আর, ঠিক আছে। বুঝছি তো, দেখো তো বুঝছো কিনা। ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার বহিস্থ মানে বাইরে একটা বিন্দু পি আছে, পি থেকে পি কিউ এবং পি আর দুটি স্পর্শক আঁকছি। ওপি রেখাংশ, ওপি রেখাংশটা রেডি করি, এই যে ওপি রেখাংশ, যেটা ওপি রেখাংশ কিউ আর কে, কিউ আর কে, এই যে কিউ আর আর, তাহলে এই দুটোরও যোগ করতে হবে, তো এই দুটো আমরা একটু যোগ করি, কিউ আর, কিউ আর কে এম বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে যেখানটাতে ছেদ করছে এটার নাম হইতেছে এম, বুঝছি। ছেদ করে আমাদের কি প্রমাণ করতে বলছে? তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কিউ এম মানে এইটা আর আর এম এই দুজন সমান, এবং আরো একটা দিয়ে দিছে ও এম কিউ আর এর উপরে লম্ব, এই ও এমটা আমাদের কিউ আর যে তার উপরে লম্ব আকার আছে। দেখো তো তুমি প্রশ্ন বুঝছো কিনা, তোমার অ্যান্সার বোঝার প্রয়োজন না, তুমি কি প্রশ্ন বুঝছো? এই যে চিত্র আঁকলাম, বুঝাইলাম, প্রশ্ন কি পুরোপুরি মাথায় ঢুকছে? আমাদের কাছে কি বের করতে বলছে, এটাই হচ্ছে মেন জায়গা। যদি তুমি প্রশ্ন বুঝো, অঙ্ক বা সমাধান তোমার জন্য এমনিতেই অর্ধেকটাই ইজি হয়ে যাব। এখন যেই যেই ঘটনা আমাদের বলছে, এটা আমরা বিশেষ নির্বাচন দিয়ে এখানে একটু লিখি, যে আমাদের এইগুলি বলছে, এই তথ্য দেওয়া আছে, তো লিখতেছি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, একদম প্রশ্ন ধরে ধরে লিখবো, তোমার নিজের থেকে লেখার কোনো প্রয়োজনই নেই, তুমি প্রশ্ন থেকে দেখে দেখে আস্তে আস্তে লিখবা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তের বহিস্থ বিন্দু, বহিস্থ পি বিন্দু, পি বিন্দু হতে পি কিউ ও পি আর দুইটি স্পর্শক, দুইটি স্পর্শক, ঠিক আছে। আমি এখানে আরেকটু কথা লিখবো, এইখানে জাস্ট একটু কথা লিখবো, দুইটি স্পর্শক যা বৃত্তকে, বৃত্তকে কোন কোন জায়গায় ছেদ করছে? কিউ এবং আর বিন্দুতে, বৃত্তকে কিউ এবং আর বিন্দুতে ছেদ করে, আর বিন্দুতে ছেদ করে, ছেদ করে। তারপরে আমরা এখান থেকে যদি দেখো, এই যে কিউ আর আর আছে না, এই দুটো একটু যোগ করছি আর ওপেরে যোগ করছি, একটু যোগ করে বইলা দিই, ছেদ করে ও আর, সরি ওপি, এই যে দুটোর কথা বলতেছি, ওপি এবং কিউ আর যোগ করি, তারা পরস্পর এম বিন্দুতে ছেদ করলে, তারা পরস্পর কোন বিন্দু? এম বিন্দুতে, এম বিন্দুতে ছেদ করলে, ছেদ করলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে
হবে যে, এবার দিয়ে দাও কি কি প্রমাণ করতে বলছে। তারা প্রমাণ করতে বলছে কিউ এম সমান আর এম এবং ও এম কার উপরে লম্ব, কিউ আর এর উপরে লম্ব। এটা আমাদের প্রমাণ করতে হইব। একটু অঙ্কনের কাজ বাকি আছে। কি অঙ্কন করতে হইব? অঙ্কনটা হইতেছে আমাদের এইটার আর এটার যোগ করতে হইব, মানে আমাদের ও এর এ আর কিউ রে, ও কিউ এবং ও আর, ও কিউ এবং ও আর যোগ করি, যোগ করি। ব্যাস আমাদের দুইটা ধাপ কমপ্লিট। বিশেষ নির্বাচন কমপ্লিট, অঙ্কন কমপ্লিট। এবার আমরা শুরু করতেছি প্রমাণ, মেইন পার্ট। প্রমাণ একটু সহজে মনে রাখার জন্য আমি ধাপ আকারে লিখতেছি। ধাপ ছাড়া লিখলেও হইব, আমি একটু ধাপ দিয়ে নিলাম। ধাপ 1। এখন খেয়াল করো ধাপ 1-এ আমি প্রথমে এই দুটো ত্রিভুজ নিয়ে একটু কাজ করতে চাইতেছি। এই যে পুরো ত্রিভুজটা, এই যে পুরোটা, এই যে পুরোটার কথা বলতেছি। এটার নাম কি? ও কিউপি। উপরেরটার নাম ও কিউপি আর নিচেরটার নাম কি? ও আর পি। আমি এই দুটোর দিকে একটু তাকাই। ত্রিভুজ ও কিউপি এবং ত্রিভুজ ও আর পি এ। দেখো তো খেয়াল দিয়ে, এইখানে যদি আমি বলি পি থেকে যেহেতু পি কিউ স্পর্শক টানা হয়েছে, পি থেকে যেহেতু পি আর স্পর্শক টানা হয়েছে, একটা বিন্দু থেকে বৃত্তের উপর যেই দুটো স্পর্শক আমরা টানতে পারি তারা কিন্তু পরস্পর সমান হয়। এই তথ্যটা আমরা জানি। তো এখানে আমরা অবশ্যই লিখতে পারি পি কিউ এবং পি আর কেমন? সমান। পি কিউ সমান নাম কি? পি আর। এই যেটা পি আর, সাইড নোট দিতে পারি। একই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, অঙ্কিত স্পর্শক এজন্য দুইজন কি? সমান। তারপরে খেয়াল করি এটা আমাদের কেন্দ্র নাকি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কোনো দাগ গেলে তারকে আমরা ব্যাসার্ধ বলি না? তাহলে অবশ্যই ও কিউ একটা ব্যাসার্ধ, আবার ও আর সেও কি একটা ব্যাসার্ধ না? আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ কেমন? সমান। তো আমরা লিখতেই পারি ও কিউ ইজ ইকুয়াল টু ও আর। সাইড নোট, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আরেকটা জিনিসের দিকে তাকাই, আমাদের উপরের ত্রিভুজে ওই ওপি বাহুটা আছে, নিচের ত্রিভুজে কি ওপি বাহুটা আছে না? তো লিখে দিই ওপি সমান ওপি, ওপি সমান ওপি। সাধারণ বাহু। কি বাহু? সাধারণ, মানে কমন বাহু, সাধারণ বাহু। দুইটা ত্রিভুজের তিনটা জিনিস আমরা সমান করতে পারছি। এর অর্থ কি? ত্রিভুজ দুইটা সর্বসম। তো আমরা লিখতেই পারি সুতরাং ত্রিভুজ ও কিউপি এটা আমাদের সর্বসম চিহ্ন। কার সর্বসম? ও আর পি এর সর্বসম। ও কিউ পি উপরেরটা, ও আর পি এই দুজন সর্বসম। এর অর্থ তাদের সবকিছু সমান। তো লিখে দিলাম অর্থাৎ আমরা এখান থেকে চাইলেই কিন্তু লিখতে পারি যে আমাদের এই যে এই কোণটা আর এই কোণটা কেমন? সমান। এই কোণটার নাম কি? এই যে এই কোণটার নাম বলতেছি, দুইটা ত্রিভুজ যদি সমান, তো এখান থেকে যদি আমি এই কোণটা নিই, এটা থেকে অবশ্যই এই কোণটা নিব। এই কোণের নাম হচ্ছে কিউ ও পি। কিউ ও পি দেখছি তো, এই যেটার কথা বলতেছি। আর এখান থেকে নাম হইব আর ও পি। তো লিখে দেই কিউ ও পি সমান আর ও পি। আর ও পি বুঝছি তো, বুঝছি কোনো ঝামেলা আছে? আমরা প্রথমে তিনটা অংশ সমান করছি। কোনো ত্রিভুজের তিনটা জিনিস সমান হইলে তারা সর্বসম হয়ে যায়। তো সর্বসম লিখছি। সর্বসম কথার অর্থ কি? তাদের যাবতীয় যা আছে সব কিছু সমান। তো উপরের ত্রিভুজ থেকে যদি আমি এইটুক কোণ নিই, নিচের ত্রিভুজ থেকে অবশ্যই এই কোণটা নিব। তো এটাই আমি লিখছি। এখন তুমি একটু খেয়াল দাও, আমাদের কিউ ও পি যেই কথা, আমি যদি এটা না লিখে লিখি কিউ ও এম লিখি, কোন কে? যে এটা না, এই যে এটা কোন না, এই যে এটাই তো কোন। দেখো এখন আমি কিউ ও পি না বলে কিউ এম যদি বলি, একই সাইজ থাকে না? কোণের তো কোনো পরিবর্তন হয় না, শুধু দাগটা বড় ছোট হয়েছে। আর দাগে কি করে? কোন তো দাগের উপর ডিপেন্ড করে না, সে হচ্ছে কতটুকু চিকন মোটা এটার উপরে নাকি? তো এখানে সেম। তো আমি লিখতে পারি কিউ ও এম। এটা তো সেম কাজ, আর ও পি। আর ও পি না লিখে আমি এম পর্যন্ত লিখতেছি, আর ও এম। বুঝছি কি? এটা ধাপ 1-এ গেছে, এবার ধাপ 2-এ যাই।
মূলত আমার J3 বুস্টারের প্রয়োজন, J3 বুস্টারে মূলত আমার প্রয়োজন, কারে প্রয়োজন? এই যে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি? OQM। এই যে উপরের ছোটটা, এই যে ছোটটা OQM, তো লিখতেছি ত্রিভুজ OQM এবং নিচেরটা ORM, ত্রিভুজ ORM এ। খেয়াল করো তো এইখানে OQ ব্যাসার্ধ, OR ব্যাসার্ধ, তো লিখতেই পারি OQ সমান OR, একবার কিন্তু লিখছিলাম ওইটাই, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তারপরে এটা তো OM বাহু আছে, মানে উপরেরটা তো OM আছে, নিচেরটাতেও কি OM আছে না, তো লিখে দাও OM সমান OM। সাইড নোট, সাধারণ বাহু দোনোটাতেই আছে, যেটা আমরা কমন বাহু বলি, সাধারণ বাহু। দুইটা জিনিস হলে আরেকটা জিনিস সমান করা লাগে। দেখো আমরা এখানে একটা জিনিস প্রমাণ করছি না, ধরো এটার 1 নম্বর সমীকরণ তুমি দিয়ে দাও, QOM এই কোণটা, ROM এই কোণটা, মানে এই দুজন সমান, তো এটা লিখে দিই QOM সমান ROM, সাইডে দিয়ে দাও 1 নং হতে, 1 নং হতে। তিনটা জিনিসকে সমান করতে পারছি, একটা দুইটা তিনটা, যদি কইরা থাকি তাহলে অবশ্যই আমি বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম, OQM সর্বসম ত্রিভুজ ORM। বিষয় কি বুঝতে পারছি? আমরা আমার সমাধানের খুব কাছাকাছি এসে পড়ছি, আরেকটু হলে আমাদের সমাধান হয়ে যাব। এখন একটা সমাধান হয়ে যাব, এই দ্বিতীয় পার্টের জন্য আর কয়েকটা লাইন বাড়বো, আর কিছু না। এখন দেখো তো, আমি যদি এই দুটো ত্রিভুজের সমান কইরা রাখি তাহলে কি আমি বলতে পারি না এটা থেকে যদি আমি QM নেই, এটা থেকে অবশ্যই আমি RM নিতে পারি, QM আর RM সমান, তো লেখা দেই অতএব QM সমান RM, এটা আর এটা সমান, যে আলাদা করে দিলাম, বুঝছি? একটা শেষ, মানে এই যে এইটুকু আমরা সমাধান করতে পারছি। এবার এটার দিকে একটু তাকাই তো, আবার একটু খেয়াল দিই, এবং আমরা যদি এই ত্রিভুজটা থেকে এই কোণটারে নেই, ধরো OMQ, তাহলে ওর থেকে আমাদের কি নিতে হইব OMR, ত্রিভুজ সর্বসম, তাহলে সব কিছু সমান তো আমি লিখতেই পারি OMQ, লিখে দিতেছি ত্রিভুজ OMQ, এই যেটা OMQ, তাহলে থেকে কি নিব OMR, লিখে দাও OMR। কিন্তু খেয়াল দিয়ে দেখো এই দুইটা কিন্তু রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ একটার একটার সাথে আছে, সন্নিহিত আকারে আছে, আবার তারা দুজনে মিলে একটা সরল রেখা তৈরি করতেছে, এদের আমরা কি বলি রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ, তো লিখে দিই কিন্তু OMQ এবং ও লিখি এত ও এত, OMR রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ, যুগল কোণ, এবং তাদের পরিমাণ সমান, এবং তাদের পরিমাণ সমান। রৈখিক যুগল মানে হইতেছে দুইটার যোগফল হইতেছে 180, আবার দুজনের পরিমাপও সমান, তাহলে দুইটাই মিলে 180 তৈরি করছে, তার আবার সাইজের সমান সমান, তাহলে এক একজনের মান কত, অর্ধেকটা কইরা, আর 180 এর অর্ধেক কত 90, বিষয় কি বুঝছি? রৈখিক যুগল কোণ মানে দুইটার যোগফল 180, আবার দুজনেই সমান সমান, তাহলে 180 এর সমান দুটো টুকরা করতে হইব, তো 180 এর সমান দুটো টুকরা করলে কত পাওয়া যায় 90, তো আমরা অবশ্যই লিখতে পারি আমাদের OMQ is equal to OMR সমান কত সমকোণ, এক সমকোণ, এক একজনে এক সমকোণ করে, আর যেহেতু সমকোণ সে উৎপন্ন করছে অবশ্যই সেই তাইলে কি আকার আছে, লম্ব আকার আছে, কার উপরে, এই যে আমাদের কিউআর এর উপরে, এটাই তো আমাদের কাছে জানতে চেয়েছিল, তো তুমি ফাইনালি লেখা দাও, তো তুমি লেখা দাও সুতরাং কি লেখা দিলাম, এই যেটা OM লম্ব কার উপরে লম্ব আছে, কিউআর এর উপরে, কিউআর এর উপরে সে কি আকার আছে, লম্ব আকার আছে, বুঝতে পারছি কি? লেখা দাও প্রমাণিত, প্রমাণিত, একটু বড়, তেমন ছোট করতে পারি নাই, কিন্তু বিষয়টা তো সহজ, বিষয়টা আবার একটু বুঝাই দেই, একটু তাড়াতাড়ি বুঝাই দেই। ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত অঙ্কন করছি, যার বহিস্থ একটা বিন্দু পি ছিল, পি বিন্দু হতে পি কিউ পি আর আমি স্পর্শক আঁকছি, এই যে একটা, এই যে একটা। এখন স্পর্শক দুইটা
দাগ দিয়ে যদি মিলাই মানে এই যে এই বিন্দু আর এই বিন্দুরে আমরা কিউ আর পাই। এখন যদি আমাদের ওপি রেখাংশ এটারে এম বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করতে হবে এই দুজন সমান আর ও এম কিউ এর উপর লম্ব। এটুকু আমরা লিখছি। এখন আমরা ও কিউ এবং ও আর যোগ করছি, একটা ধাপ শেষ। এই ত্রিভুজটা নিছে, এই ত্রিভুজটা নিছে, এই ত্রিভুজের নাম কি? এই ত্রিভুজের নাম আমরা লিখছি ও কিউ পি, তো এটার নাম হইব ও আর পি। দুজনে আমি সমান করছি, তো আমার তিনটা জিনিস সমান করতে হইব। প্রথমে আমি দেখলাম যেহেতু পি থেকে আমি স্পষ্ট গুলিয়ে আঁকছি তাহলে অবশ্যই পি কিউ এবং পি আর সমান, লিখছি, সাইড নোটটাও দিয়ে দিছি। খেয়াল করলাম ও কিউ ব্যাসার্ধ ও আর তো ব্যাসার্ধ আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ কেমন? সমান। এইখানে আমাদের ওপি বাহু মানে উপরের ত্রিভুজের জন্য নিচের ত্রিভুজের জন্য ওপি বাহু, তাহলে সাধারণ বাহু। তিনটা জিনিস সমান হওয়ার অর্থ কি? ত্রিভুজ দুটো সর্বসম, আর সর্বসম হওয়ার অর্থ কি? তাদের যাবতীয় যা আছে সব সমান। তো আমি এখান থেকে এই কোণটা লিখলাম ও কিউ পি, এই যে এটা সমান কি হইব আমাদের? আর ও পি। দেখছি, কাজ কমপ্লিট। এখন মূলত আমি যদি কিউ ও পি না লিখে কিউ ও এম লিখি, কোন তো আগেরটাই থাকে, তো সেম ভাবে আমি এখানে একই কাজ করছি, আর ও পি না লিখে আমি আর ও এম লিখছি, লিখে দিলাম। ধাপ এক কমপ্লিট। ধাপ দুই, এখন আমি ছোট দূরে ত্রিভুজের কাজ করতে চাই, এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, তো এটার নাম লিখছি ও কিউ এম, এটার নাম লিখছি ও আর এম। এখন আমার টার্গেট তিনটা জিনিস সমান করা, তো প্রথমেই লিখলাম ও আর এবং ও কিউ এবং ও আর সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ও এম বাহুটা এটাতেও আছে এটাতেও আছে, সাধারণ বাহু। আর আরেকটা কোণ আমরা তো এইখানেই বের করছি, লিখে দিছি। তিনটা জিনিস সমান হওয়ার অর্থ যাবতীয় সব সমান। সব সমান হইলে এখান থেকে যদি আমি কিউ এম নিই, এখান থেকে অবশ্যই আর এম নিতে হইব, নিছি, কাজ কমপ্লিট। আবার এখান থেকে যদি আমি এই কোণটারে নিই, এখান থেকে অবশ্যই আমরা এই কোণটারে নিবো, এই যেটারে, নাকি? তো এই দুটো কোনো সমান, লিখছি। কিন্তু দেখা গেল এরা দুজন সন্নিহিত কোণ, আবার দুজনে মিলে একটা সরল রেখা তৈরি করছে, এদের আমরা বলি রৈখিক যুগল কোণ। আবার যেহেতু তারা রৈখিক যুগল কোণ, তাদের পরিমাপটাও সমান, তাহলে বুঝাই যায় 180 এর সমান দুটো টুকরা করতে হইব, এক একটা মান 90 করে। আর আমরা জানি 90 হলে তার আমরা কি বলি সমকোণ বলি। সমকোণ তখনই হইব যখন আমাদের এটা কি আকারে থাকে? লম্ব আকারে থাকে। লম্ব কি তৈরি করে? 90 ডিগ্রি। তো ফাইনালি আমরা বলে দিছি আমাদের ও এম এই কিউ আর এর উপর কি আকার আছে? লম্ব আকার আছে, প্রমাণিত, শেষ। এবার যদি তুমি গ নাম্বারটার দিকে তাকাও, ডিইএফজি চতুর্ভুজ, দুইটা কোণের যোগফল 180, তাহলে প্রমাণ করতে বলছে এই চারোটা বিন্দু আমাদের একটা বৃত্তের ভেতর আছে, সমবৃত্ত। সমবৃত্ত মানে কি? একই বৃত্তের ভেতরে আছে। ঠিক আছে, আগে আমরা চিত্রটা একটু বোঝার ট্রাই করি, তারপরে সমাধানের দিকে আগাই। আগে হয়েছে চিত্র। চিত্র তুমি বুঝছো, সমাধান এমনিতে ইজি হয়ে গেছে। এই বিষয়টা সব সময় মনে রাখবা। তুমি জ্যামিতিতে যদি জানো একদম শিওর একটা উপাদ্য আসবো, কিন্তু তুমি শুধুমাত্র মুখস্থ করে গেলা, কনসেপ্ট ভাবে বুঝলে না, তাহলে তুমি ভুল করবে, এটা শিওর। জ্যামিতি তেমন একটা পাল্টাই না, পাল্টাতে পারে না। শুধু কি চেঞ্জ করে? তারা নামগুলি একটু চেঞ্জ করে। ঠিক আছে, এই বিষয়টা যে ধরতে পারে তার জন্য জ্যামিতি খুব ইজি। আর যে মনে করে না মুখস্থ করে আমি পার পেয়ে যাবো, সে করে সবচেয়ে বড় বোকামি। এখন দেখি এখানে কি বলছে, ডিইএফজি চতুর্ভুজ। তো আমরা প্রথমে একটা চতুর্ভুজ অঙ্কন করি। আমরা এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করতেছি, একটা চতুর্ভুজ আঁকি। আমরা একটা যে কোনো সাইজের একটা চতুর্ভুজ আঁকতেছি এইখানটাতে। ধরলাম এই যে এটা আমাদের একটা চতুর্ভুজ। তো নামকরণ করি, ডি ই এফ, এটার নাম দিয়ে দিলাম জি। চতুর্ভুজে ডিইএফ ডিইএফ এই কোণটা এবং ডিজিএফ ডিজিএফ এই যে এটা, এই দুজনের যোগফল 180 দিয়ে দিছে। এই দুজনের যোগফল কত দিয়ে দিছে? 180, এটা আমাদের দিয়ে দিছে। আর প্রমাণ করতে বলছে ডিইএফজি বিন্দু চারটি সমবৃত্ত, মানে একটা বৃত্তের ভেতরে থাকে। বৃত্তের ভেতরে থাকবো ঠিক আছে, কিন্তু এটা আমরা প্রমাণ করবো একটু অন্য ওয়েতে। আমরা মূলত দেখামো এটা ছাড়া অন্য কেউ যদি আমরা বৃত্তের ভেতরে নেই তাইলে ঝামেলা হয়ে যাইব, এইভাবে এটা প্রমাণ করতে হইব। তো আগে একটা বৃত্ত অঙ্কন করি। আঁকা তেমন সুন্দর হইব না, একটু খেয়াল দিও, হ্যাঁ? চেষ্টা করবো সুন্দর আঁকার, কিন্তু সুন্দর হইব না, আমিও জানি। কোনো রকম হয়েছে, ধরে নাও কোনো রকম একটা বৃত্ত আমরা অঙ্কন করছি। ঠিক আছে, আঁকছি ঠিক আছে, কিন্তু এখানে আমার আর একটু কাজ মনে হয় করতে হইব। বৃত্ত, আগে বৃত্তটা কি?
আগে বৃত্তটা কি, তাইলে হয়তো খুব ভালো মতো বুঝাইতে পারবো। আগে বৃত্তটা কি, চেঞ্জ করলাম, ঠিক আছে। গ নাম্বার, আগে একটা আমি বৃত্ত অঙ্কন করলাম, তুমি ওইভাবে করবা। এখন এটার ভেতরে তুমি একটা চতুর্ভুজ আগে আঁকো, একটা চতুর্ভুজ প্রথমে আঁকো। এই যে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করতেছি, চতুর্ভুজ অঙ্কন করার সাথে সাথে আরেকটা দাগ একটু বড় সড়ো করে দিবে, একটু বাইরে পাঠিয়ে দিবা, হ্যাঁ। এ ধরে এটার বাইরে পাঠিয়ে দিছি। এখন চতুর্ভুজটা ফিল আপ করো, এই যে এই চতুর্ভুজটাকে ফিল আপ করো। এটাই হইতেছে মূলত আমাদের ডি, ই, এফ এবং জি, ঠিক আছে। ঘটনা এটারই এই যে এই কোণ আর এই কোণ, এই দুজনের যোগফল হইতেছে 180, কিন্তু আমাদের তো বলছে এই চারজন একটা সমবৃত্ত হইতে হবে। সমবৃত্ত হওয়ার অর্থ কি, এই জি বিন্দুটা আমার এইখানে হইতে হইব। তো এই জন্য আমরা বলছি একটু প্রমাণটা একটু আমরা অন্যভাবে করবো। আমরা চিত্রটা এইভাবে আঁকছি, আমরা এখানে অন্য একটা বিন্দু নিয়ে নিলাম। আগে বিশেষ নির্বাচনটা লিখে নেই, এইটুক দিয়ে বিশেষ নির্বাচন লেখা যায়। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে কি, তারা যে তথ্য বলছে ওই তথ্যই। ডি এফ চতুর্ভুজে, ডি ই এফ জি চতুর্ভুজে, চতুর্ভুজে ডি ই এফ প্লাসের ডিজিএফ সমান 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হইব, এই যেটা ডি ই এফ জি বিন্দু চারটি সমবৃত্ত, মানে একই বৃত্তের মধ্যে অবস্থিত। এইখানে আমাদের ডি ই এফ একটা কিন্তু সরল রেখায় পড়ে নাই, তিনটা কিন্তু তিন বিন্দু। তাইলে এরকম ভিন্ন তিনটা বিন্দু দ্বারা আমরা কিন্তু মাত্র একটা বৃত্ত অঙ্কন করতে পারি। এমন না যে এই বৃত্ত নিয়ে আমি একাধিক বৃত্ত অঙ্কন করতে পারি, তিনটা বিন্দুরেই একটা বৃত্তের মধ্যে রাখতে হইব। আমি চাইলেই একাধিক বৃত্ত অঙ্কন করতে পারি, মাত্র একটা বৃত্ত আঁকা যায়, আর ওই বৃত্তটাই হইতেছে এটা। আমরা ওই জিনিসটা এখানে অঙ্কন করবো। তো আমরা এখানে লিখতেছি অঙ্কন, যেহেতু ডিইএফ ডিইএফ বিন্দু তিনটি সমরেখ নয়, বিন্দু তিনটি সমরেখ নয়, সেক্ষেত্রে বিন্দু তিনটি দিয়ে কেবলমাত্র একটি বৃত্তই অঙ্কন করা সম্ভব, বৃত্ত অঙ্কন করা সম্ভব। এখন ওই বৃত্তটাই আমরা আঁকলাম, যে বৃত্তটা ধরলাম আমাদের ডিজির একটা বিন্দুতে ছেদ করে, ধরো এটার নাম দিয়ে দিলাম আমরা পি দিয়ে দিলাম, ঠিক আছে। এটার নাম কি দিয়ে দিলাম, পি। করা সম্ভব যা ডিজিকে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে। এখন একটু অঙ্কন আমরা কি করতেছি, এই দুজনের যোগ করতেছি, পি এফ যোগ করি, পি এফ যোগ করি, ব্যাস আমাদের বিশেষ নির্বাচন হয়েছে, অঙ্কন হয়েছে। এবার আমাদের মেন পার্ট, প্রমাণ। প্রমাণ তেমন বড় না, খুব ছোট জিনিসই প্রমাণ। ধাপ আকারে লিখতে পারি, ধাপ ছাড়াও লিখতে পারি, আমাদের উপরে। যদি খেয়াল করো আমাদের এইখানটাতে ডি ই এফ পি এই চতুর্ভুজে লিখি, ডি ই এফ পি চতুর্ভুজে এই কোণটার কথা যদি আমি চিন্তা করি, এই কোণের নাম কি, ডিই এফ না, ডিই এফ প্লাস এটার নাম কি, ডিপিএফ, ডিপিএফ
সমান কয় সমকোণ জানি? 2 সমকোণ বা 180। কত? 2 সমকোণ অথবা 180। এখানে যেহেতু তারা 180 হিসাবে লিখছে এজন্য আমি 180 লিখে দিলাম। 180 ডিগ্রি। কারণটা কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত 2 বাহুর যোগফল 2 বাহুর যোগফল 2 সমকোণ 2 সমকোণ এজন্য আমরা এই তথ্যটা লিখতে পারছি। ঠিক আছে, যেহেতু আমাদের এটা একটা বৃত্তের ভেতরে চতুর্ভুজটা আছে, তো সেই খাতিরে আমি লিখতে পারি বিপরীত 2 কোণের যোগফল 180। এটা একটা গেল, ধাপ 1 লিখতে পারি। আবার তারাই দিয়ে দিছিল যে এই দুজন ডি ই এফ প্লাসের ডিজিএফ সমান 180। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি, খেয়াল দিলেই বলতে পারি যে এই দুজন কেমন সমান, কারণ দুজন সেম সেম, আমি বাদ দিয়ে দিতে পারি। দেখো এইটাও 180, এটাও 180, দুজন আমি সমান দিয়ে লিখতে পারি। এইখানেও ডিএফ আছে, এইখানেও ডিএফ আছে, তাহলে তাদের আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই কি আমি লিখতে পারি না দুজন সমান। তো সুতরাং ডি পি এফ সমান ডিজিএফ। দেখো দেখো বিষয়টা বুঝছো কিনা, এটাই কিন্তু মেন পার্ট। কারণ আমরা চিত্রমতে জানছি এই দুজনের যোগফল 180 হইব মানে হইবে, এটা কিন্তু ফিক্সড জিনিস। একটা বৃত্তের ভেতর অঙ্কিত চতুর্ভুজের বিপরীত 2 কোণের যোগফল 180, এটা তোমরা কিন্তু উদাহরণের উপাদেয় পড়ছো না? সম্ভবত 23 নম্বরে পড়ছো, 23 নম্বরেই পড়ছো, 23 নম্বরে এটা জানছো। আবার তারা এটা দিয়েই দিছে, তো ওই হিসাবে আমি বলতে পারি এটা 180, এটা 180, তো দুজন সমান। দুজন সমান হলে এটার এটা তো সমান, বাদ দিয়ে দিলাম, এর অর্থে দুজন সমান। কিন্তু এটা তো সম্ভব না, চিত্র দেখে তো বুঝি এটা সম্ভব না, তো লিখি কিন্তু ইহা সম্ভব নয়, ইহা সম্ভব নয়। কারণ কি? কারণ যদি আমি এই ত্রিভুজটার কথা বলি, এই ত্রিভুজের নাম কি? ধরো পিএফজি লিখলাম, ধরলাম ত্রিভুজ পিএফজি এর, এটা কি এই ত্রিভুজটার বাইরের কোণ না? আমরা জানি বহিস্থ কোণ সবসময় অন্তস্থ কোণ থেকে কেমন হয়? বড়। বহিস্থ কোণ সবসময় অন্তস্থ কোণ থেকে কেমন? বড়। তো আমরা অবশ্যই লিখতে পারি পিএফজি এর কি লিখছি? পিএফজি, তোমরা পি লিখে রাখছি। পিএফজি এই যে ত্রিভুজের কথা বলতেছি, পিএফজি এর বহিস্থ এই কোণটার নাম কি? এই কোণটার নাম হইতেছে ডিপিএফ না? কি নাম? ডিপিএফ। এখানেও দেখো যা লেখছো তাই, ডিপিএফ। একটু ভালো মতো লিখে দিই, ডিপিএফ বহিস্থ ডিপিএফ অবশ্যই বড় কার থেকে? এই যেটার থেকে, যেটার নাম হইতেছে আমাদের ডিজিএফ। তো লিখে দিলাম ডিজিএফ। কারণ কি? কারণ আমাদের বহিস্থ কোণ সবসময় অন্তস্থ কোণ থেকে বড়। এটা সাইড নোট লেখার প্রয়োজন নেই, এখানে তোমরা জানাইলামই যে এই জন্য আমরা এটা করতে পারছি, তো এইটুকু লিখলাম। এর অর্থ আমাদের এই দুইটা কোণ কেমন হইতে হইব? একই রকম হইতে হইব। এটা চেঞ্জ করছে কি? পি আর জি বিন্দু না? তো বুঝেই যেতেছে পি আর জি বিন্দুর অবস্থান কি হইতে হইব? সেম হইতে হইব। তো এই কথাটা আমরা লিখি যে আমাদের এইখানটাতে জি বিন্দু আর পি বিন্দু কি হতে পারে না? ভিন্ন হতে পারে না। কিন্তু এ অসম্ভব, কারণ দাগ দিলাম। কি বলতে পারি? আমাদের জি বিন্দু আর পি বিন্দু বিষয়টা বুঝতেছে, এটা কিন্তু সব বাংলার মাধ্যমেই হইব। এটা তেমন কিছু না, আমরা প্রমাণের একদম কাছাকাছি এসে পড়ছি। এই বাংলা দিয়ে আমরা প্রতিস্থাপন করবো যে এই দুটো বিন্দু কি হতে পারে না? ভিন্ন হতে পারে না। তো লিখে দিতেছি পি এবং জি বিন্দু ভিন্ন হতে পারে না, ভিন্ন হতে পারে না। তাহলে কি হইতে হইব? জি বিন্দুটা পি বিন্দুর সাথে মিলে যেতে হইব। সুতরাং জি বিন্দু পি বিন্দুর সাথে মিলে যাবে, পি বিন্দুর সাথে মিলে যাবে। আর যদি সে মিলা যায় তাইলে কি ঘটনা ঘটবে বলো দেখি? আমাদের এই জি বিন্দুটা এই বৃত্তের ভেতরে এসে পড়বো, ব্যাস এটুকু বলে দিলেই হইব। সুতরাং ডি ই এফ
জি, পি তোমরা নিজেরা নিছি, মূলত ছিল জি। জি কেমন জিনিস? সমবৃত্ত, বিন্দু চারটি, বিন্দু চারটি সমবৃত্ত মানে একই বৃত্তের আন্ডারে। বিষয়টা কি বুঝছো কিনা ক্লিয়ারলি দেখো দেখি। একদম ছোট জিনিস, কিন্তু একটু বাংলা বলতে হয়েছে, অনেক কিছু বুঝাইতে হয়েছে, তো আরেকবার একটু বুঝাই দিই নাকি। আমাদের এই চতুর্ভুজটা দেওয়া আছে, বইলে দিছে এই চতুর্ভুজের এই আর এই দুজনের যোগফল 180, ঠিক আছে মাইনে নিলাম। তো DEF যেহেতু ভিন্ন চারটা আমাদের বিন্দু, একটা সরল রেখায় নাই, তো এই তিনটা বিন্দু দ্বারা ফিক্সড একটা বৃত্ত আঁকা যাবো, ওইটা আমরা আঁকছি, ধরলাম ওইটাই আমাদের ডিজি রে পি বিন্দুতে ছেদ করছে, পিএফ যোগ করছি। ওকে, এখন আমাদের DEFP যেহেতু বৃত্তের ভেতরে, তাহলে এই দুইটা কোণের যোগফল অবশ্যই 180, কারণ আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল 180। আবার তারা দিয়েই দিছে এই দুটোর যোগফল 180, তো এই দুটো সমান হয়ে গেল। সমান হইলে এটার এটা সমান, তাদেরও বাদ দিয়ে দিলাম, এর অর্থ এই দুজন সমান। কিন্তু দেইখা তো মনে হয় না এই দুজন সমান, কারণ আমাদের এই ত্রিভুজের বহিস্থ কোণ হইতেছে এটা, বহিস্থ কোণ অবশ্যই অন্তস্থ কোণ থেকে বড় হয়, এই যেটা লিখছি। পি এবং জি তাহলে কি হইতে পারে না? ভিন্ন হইতে পারে না। ভিন্ন যদি না হয়, আমাদের জি বিন্দু পি বিন্দুর সাথে সে মিলা যেতে হইব, আর পি বিন্দুর সাথে মিলার অর্থ সে বৃত্তের ভেতরে এসে পড়লো। তা বুঝেই যেতেছে আমাদের DEFG বৃত্ত চারটি সমবৃত্ত মানে একই বৃত্তের আন্ডারে অবস্থান করতেছে। বিষয় কি বুঝছি? একদম কি ক্লিয়ার হয়েছে? যদি হয়ে থাকে, সামনের কোন বোর্ডের কোন প্রশ্নের সমাধান চাও আমাদের কমেন্ট করতে পারো। দেখা হইতেছে সামনের ক্লাসে।